উম, মাঝখানে আমাদের একটা ঈদের ছুটির পর আজকে আমরা আবার শুরু করছি। তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি, যারা আজকে ক্লাসে আসো, যারা আসতে পারেনি তাদের জন্য বেড লাক। আর হচ্ছে যে আমরা আগে ক্লাসে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে সয়েল সায়েন্সের আমাদের কোশ্চেন ব্যাংক গুলো দেখেছিলাম, যে আসলে ইউজুয়ালি কোন কোশ্চেন গুলো ফ্রিকুয়েন্টলি লাস্ট 10 ইয়ার্স বা 15 ইয়ার্স এ আমাদের বিভিন্ন পরীক্ষায় আসছে। সো আমরা যদি লাস্ট 15 ইয়ার্স এর ট্রেন্ডটা বুঝতে পারি তাহলে কিন্তু সয়েল সায়েন্সের ওই জিনিসগুলো আমরা ধরতে পারবো। খুবই ইজি জিনিসগুলো আসে আমাদের সয়েল সায়েন্স থেকে, তবে সয়েল সায়েন্সের একটা বড় ব্যাপার হচ্ছে যে সয়েল সায়েন্স কিন্তু মিস হয় না কোশ্চেন। ধরে নাও তোমার কোনো কারণে এই অ্যান্থ্রোপোলজির কোশ্চেন নাও হতে পারে, কিংবা ধরো যে কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি এগুলো থেকে কোশ্চেন নাও হতে পারে, সয়েল সায়েন্স মিস হবে না। সয়েল সায়েন্স খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে বিআরআই তে তোমার তুমি যখন নিয়োগে তুমি পরীক্ষা দিবা, বিআরআই তে সয়েল ডিভিশন আছে। তো ওখানে তোমার সয়েল ডিভিশনের যে হেড, তিনিও কোশ্চেনের ক্ষেত্রে ইনভলভ থাকেন। আবার ব্রিতেও সয়েল ডিভিশন আছে। তো ওই সয়েল ডিভিশনের হেড বিনাতেও সয়েল ডিভিশন আছে, তারা ওই কোশ্চেন মডারেশনে থাকে। ফলে হয় কি, এই কোশ্চেন তোমার ওই জায়গাগুলো থেকে তোমার কোশ্চেন মিস হওয়ার চান্স খুবই খুবই কম। তো এখন আমি তোমাদেরকে একটু লাস্ট ক্লাসটা রিকল করার জন্য আমি একটু আরেকটু জাস্ট মনে করায় দেওয়ার চেষ্টা করতেছি যে লাস্ট ক্লাসে আমাদের সয়েল সায়েন্সের এটা কি ছিল। তোমরা একটু আহ, তোমাদের স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। স্যার দেখা যাচ্ছে। আমি তোমাদের প্রথমেই বলছিলাম যে কিছু অঙ্ক থাকে, অঙ্কগুলোর সূত্রটা হচ্ছে যে তুমি যদি তোমার জানো, ওই তোমার কোনো একটা সারের সূত্রটা জানো, সারের সংকেতটা জানো, এবং ওই সারের মধ্যে ওই একটা নিউট্রিয়েন্টে কত পার্সেন্ট থাকে, এইটা জানলে তোমার আর কোনো অঙ্ক তুমি আটকাবে না। তোমার এখানে যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো হচ্ছে সেরকম অঙ্কগুলো আসে। তারপর নিউট্রিয়েন্ট কত পার্সেন্ট থাকে, সিমটম কি, কোনো ইয়ার সিমটম কি, ফাংশন কি, সিমটম কি, মলিবডেনের ফাংশন আসে, ম্যাঙ্গানিজের ফাংশন আসে, জিঙ্কের সিমটম আসে, এরকম সিমটম গুলো আসে নিউট্রিয়েন্টের। তারপর হচ্ছে বিভিন্ন ডেফিনিশন গুলো আসে। তো তোমার আগে তো রিটেন কোশ্চেন হয়তো, অনেক সময় এমসিকিউ কোশ্চেন হয়তো। ডেফিনেশন গুলো এরকম সয়েল টেক্সচার কি, স্ট্রাকচার কি, বাল্ক ডেন্সিটি কি, পার্টিকেল ডেন্সিটি কি, তো এরকম গুলো তোমার আসতো। বিশেষ করে তোমার এর বাইরে তোমার বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন কোনটা কিভাবে হয়, গুলো হয়েছে আসছে। কোনটাতে কত পার্সেন্ট নিউট্রিয়েন্ট থাকে এটা তো অলরেডি কথা বলছি আমি তোমাদের সাথে। আহ উম, এই যেগুলো নিয়ে টুকটাক প্রশ্ন হয়। তারপরে তোমার সয়েল প্রোফাইল থেকে তোমার হরাইজনের ক্ষেত্রে কোনটার সংজ্ঞা কি, তোমার সোলাম কাকে বলে, তোমার টপ সয়েল কাকে বলে, সাবস্ট্রেটাম কাকে বলে, এই জিনিসগুলো তোমার আসে আর কি। তো উম, উম, এই জিনিসগুলো আসে। আমরা একটু যদি দেখি, আমাদের বিভিন্ন ফার্টিলাইজার আমরা বিভিন্ন ভাবে অ্যাপ্লাই করি, পেস্টিসাইড ফার্টিলাইজার ডাস্টার আকারে, গ্রানুলার আকারে, তারপরে আলট্রা লো ভলিউম আকারে, ইউএলভি বলে, এরকম বিভিন্ন রকমই এগুলো আসে আমাদের। হ্যাঁ, তারপর হচ্ছে সয়েল বর্ন প্যাথোজেন গুলো, যেটা যদি এর এলোভিয়াল ইলোভিয়াল এরকম কিছু ছোট ছোট সংজ্ঞা আছে। তা এই জিনিসগুলো আসে, কোন স্ট্রাকচার কোন সয়েলে পাওয়া যায়। তারপরে হচ্ছে তোমার মোটামুটি এই জিনিসগুলোই আমাদের বেশি আসে। হ্যাঁ, ইরিগেশন থেকে কিছু প্রশ্ন আসে, যদিও এটা ইরিগেশন গুলো সয়েল ইকোনমিতেও আমরা পড়ে ফেলছি, সয়েল সায়েন্সে আর একটু দেখবো এই জিনিসটা। অ্যাভেলেবল ফর্ম, এক একটা সয়েলের এক একটা নিউট্রিয়েন্টের এক একটা অ্যাভেলেবল ফর্ম আছে। তোমরা জানো কোনো কোনো ক্ষেত্রে তোমার দুই তিনটা ফর্ম থাকে, ড্রাই কন্ডিশনে কি, হোয়াইট ল্যান্ড কন্ডিশনে কি, এগুলো আসে। আহ মোটামুটি এই এই আর কি, মোটামুটি আমাদের সয়েল সায়েন্সে এইগুলা সাধারণত আসে। আচ্ছা, তাহলে এখানে কোনো প্রশ্ন আছে? আমাদের মেজর ফোকাস তাহলে থাকবে, আমাদের মেজর ফোকাস থাকবে সয়েল সায়েন্স রিলেটেড ম্যাথ, ফার্টিলাইজার গুলোর অঙ্কগুলো, ফার্টিলাইজার রিলেটেড যে সব সংকেত আছে, কতটুকু পার্সেন্টেজ থাকে, ডেফিসিয়েন্সি সিম্পটম কি, নিউট্রিয়েন্ট ইয়ে থেকে ম্যাক্রো নিউট্রিয়েন্ট কোনটা, মাইক্রো নিউট্রিয়েন্ট কোনটা, বেনিফিশিয়াল নিউট্রিয়েন্ট কোনটা, এনপিকেএস কোন ফার্টিলাইজারে কতটুকু ইয়ে থাকে, কম্পোজিশন থাকে, এই আর কি। মোটামুটি এই জিনিসগুলো জানলে আমাদের সয়েল সায়েন্সের ইয়েটা হয়ে যাবে।
তাহলে আমরা একটু মানে প্রথমে আমরা ফোকাসটা ছিল এই জায়গায়, আমরা এখন সয়েল সায়েন্সের কোর সাবজেক্টে চলে যাবো। এগ্রিকালচার বইটা আমরা এখন পড়ে দেখবো যে আসলে সয়েল সায়েন্সে কি কি আছে। এই আমার পিডিএফটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। Okay. তাহলে আমরা সয়েল সায়েন্সের, আমরা তো জানো তোমরা সয়েল সায়েন্সের সংজ্ঞাটা, তোমার সয়েলের সংজ্ঞাটা আজীবন আমাদের পড়ে রাখতে হবে। দুইটা দিক থেকে আসে, ইডাফোলজিক্যাল ভিউ, প্যাডোলজিক্যাল ভিউ। তো তোমার জাস্ট সিম্পলি শিখে রাখবা যে কোনটা ইডাফোলজি কোনটা প্যাডোলজি। প্যাডোলজি হচ্ছে সয়েল ফরমেশন, প্রপার্টিস এন্ড ক্লাসিফিকেশনের ভিত্তিতে যদি সয়েলকে তোমার ইয়ে করা হয়, এই মানে সংজ্ঞায়িত করা হয় যে সয়েলটা কোন জায়গা থেকে আসছে, কিভাবে হয়েছে, ফরমেটিভ প্রপার্টিস কি। আর যদি এগ্রোনমিক্যাল ভিউ থেকে তোমাকে সয়েলটাকে করা হয় তখন তাকে বলা হয় ইডাফোলজি, যেমন রিলেশনশিপ বিটুইন প্লান্ট এন্ড সয়েল। আমরা তোমাদের এখানে একটু বলে রাখি, এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করো এগ্রিকালচারে, তারা মূলত আমরা ইয়ে পড়ি, আমরা ইডাফোলজি পড়ি, কারণ হচ্ছে আমরা এগ্রোনমিক্যাল ভিউ থেকে আমরা পড়াশোনা করি। কিন্তু প্যাডোলজি হচ্ছে তোমার, এই প্যাডোলজি হচ্ছে যে তোমার যারা সয়েল সায়েন্সে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, আহ, অন্যান্য বিশ্ববিদ্যালয় মৃত্তিকা বিজ্ঞান বিভাগে, তাদেরটা হচ্ছে প্যাডোলজি। তো আমরা জানি সয়েলে তোমার মিনারেল হচ্ছে 45%, অর্গানিক ম্যাটার 5%, এয়ার হচ্ছে 25%, ওয়াটার 25%। এয়ার এর ওয়াটারটা তোমার ভেরি করে, যখন তোমার সয়েলটা পানি দিয়ে স্যাচুরেটেড থাকে তখন ওয়াটার থাকে, আর যখন শুকনো থাকে তখন এয়ার দিয়ে থাকে। আর সয়েলে যে অর্গানিক ম্যাটার ইউজুয়ালি ন্যাচারালি থাকার কথা 5%, বাংলাদেশে ইউজুয়ালি ওয়ান ওয়ান থেকে 1.5% অর্গানিক ম্যাটার আছে। বাংলাদেশে মানে অর্গানিক ম্যাটার সয়েলে খুবই কম। নর্মালি 5%-এর নিচে থাকলে সয়েলটাকে আমরা পোর সয়েল বলি। তো এগুলো সংজ্ঞা, মিনারেল রক্স, এগুলো সংজ্ঞা দেখতে হবে। তোমার কিছু ছোট ছোট সংজ্ঞা আসে যেটা তোমার পরীক্ষায় আসে। হোয়াট ইজ পর্জোলাইজেশন? অ্যাসিড লিচিং কে বলা হয় পর্জোলাইজেশন, আর অ্যালকালি লিচিং কে বলা হয় ল্যাটেরাইজেশন। আর ক্যালসিফিকেশন মানে হচ্ছে অ্যাকুমুলেশন অফ ক্যালসিয়াম কার্বনেট। তো তোমার পর্জোলাইজেশনের ব্যাপারটা হচ্ছে যে তোমার অ্যাসিড লিচিং মানে মাটির উপর থেকে যখন তোমার অ্যাসিড সংক্রান্ত, অ্যাসিড নিয়ে কোনো মানে অ্যাসিড সাবস্টেন্স নিয়ে যদি কোনো কিছু লিচিং হয়ে নিচের দিকে যায়, দ্যাট ইজ কল্ড পর্জোলাইজেশন। ল্যাটারাইজেশন অ্যালকালি লিচিং। তো এই জিনিসগুলো একটু জাস্ট দেখো, খুবই ছোট তথ্য তথ্য, এইটুকুই তোমার আসবে। তুমি যদি এইটুকু জানো তাহলে তুমি লিখতে পারবা। সয়েল প্রোফাইলের সংজ্ঞাটা আছে মাস্টার হরাইজন, OAEBCR। তোমরা জানো এই কয়েকটা হরাইজনকে বলা হয় মাস্টার হরাইজন। তো এটা একটু মনে রাখো, প্রথম যে উপরের সয়েলের যে টপ সয়েলটা থাকে সেটাকে বলা হয় অর্গানিক হরাইজন। অর্গানিক হরাইজন কারণ হচ্ছে যে এই সয়েলে অর্গানিক ম্যাটারটা থাকে। তারপরে এ এ হরাইজন যেটা মানে অর্গানিক ম্যাটারের পরে যেটা হরাইজন থাকে, যেমন ধরো প্লাউপেনটাও একটা এই হরাইজন। প্লাউপেনের পরে তোমার যে হরাইজন গুলো এগুলো এ হরাইজন। তারপরে EBCR, আর মানে হচ্ছে রক, মানে হচ্ছে বেড রক বলা হয়। সোলামের সংখ্যাটা কিন্তু আসে পরীক্ষায়, দ্য আপার মোস্ট ওয়েদার পার্ট অফ প্রোফাইল, OAB হরাইজন, যেটা তোমার যেখানে তোমার ওয়েদারিংটা হয়েছে, তোমার এটাতে কোনো ইয়ে নাই, তোমার আপার মোস্ট সয়েল হরাইজন সোলাম। আহ তোমার একটু সংজ্ঞাগুলো তোমার একটু দেখে রাখতে হবে। ইলুভিয়েশন কি, ইলুভিয়েশন কি, বানানের একটু পার্থক্যটা, ছোট্ট একটা বানানের পার্থক্যের কারণে এই সংজ্ঞাটা এত বেশি আসে। এই জন্য তোমরা শুধুমাত্র মনে রাখবা ইলুভিয়েশন হচ্ছে ই দিয়ে যেটা শুরু, এটা রিমুভাল অফ সয়েল মেটেরিয়াল ফ্রম আপার টু লোয়ার হরাইজন। আর আই দিয়ে যেটা শুরু সেটা হচ্ছে ডিপোজিশন অফ সয়েল মেটেরিয়াল রিমুভ ফ্রম ওয়ান হরাইজন টু অ্যানাদার হরাইজন। তার মানে ই দিয়ে যেটা শুরু সেটা হচ্ছে উপর থেকে নিচের দিকে কোনো একটা মেটেরিয়াল পড়ে যাচ্ছে, রিমুভাল। আর নিচে কোথাও একটা ডিপোজিশন হচ্ছে, সেটা হচ্ছে ইলিভিয়েশন। এখন এই দুটাকে তোমরা কিভাবে মনে রাখবা এটা তোমাদের ব্যাপার, আই দিয়ে যেটা শুরু আর ই দিয়ে যেটা শুরু, বাট এই সংজ্ঞাটা কিন্তু আসে। তো সয়েল পার্টিকেল, টেক্সচার, স্ট্রাকচার। টেক্সচারের সংজ্ঞাটা বারবারই আসে যে তোমার যেটাকে আমরা বলি যে রিলেটিভ পার্সেন্টেজ অফ স্যান্ড, সিল্ট এন্ড ক্লে, সেটা হচ্ছে টেক্সচার। স্ট্রাকচারের ব্যাপারটা তোমরা জানো। সয়েল ডেনসিটি, ডেনসিটিটাও আসে, অনেক সময় সূত্রটা আসে। বিশেষ করে বাল্ক ডেনসিটি আর পার্টিকেল ডেনসিটি, এটা তোমার সবসময় আসে। তো যখন বাল্ক ডেনসিটি তোমার হয় তখন কিন্তু আমরা তখন তোমার পুরো ইয়েটা সহ তোমার
ভিতরে এয়ার স্পেস টেস সবকিছু মিলে তোমার ওভেন ড্রাই সয়েলটা ই করে। পার্টিকেল ডেন্সিটি ওয়েট পার ইউনিট ভলিউম অফ সলিড পোর্শন, শুধুমাত্র পার্টিকেল ডেন্সিটির ক্ষেত্রে সলিড পোর্শনটাকে মাপা হয়, সেখানে পোর স্পেসটাকে কনসিডার করা হয়নি। তো এই যে বাল্ক ডেন্সিটি আর পার্টিকেল ডেন্সিটির সূত্রটা তোমরা শিখে রাখবা, যে কিভাবে ভলিউমটা কনসিডার করে। খুবই সহজ জিনিস এগুলো, একেবারে ভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়া জিনিস। ইনফিল্ট্রেশন রেট, তোমরা জানো যে তোমার পানি যে রেটে তোমার মাটির মধ্যে ঢুকে, এটাই হচ্ছে ইনফিল্ট্রেশন রেট। দেখো, দ্য রেট অ্যাট হুইচ ওয়াটার এন্টার্স থ্রু দ্য সয়েল সারফেস ইজ কল্ড ইনফিল্ট্রেশন রেট। তো তোমার পানি যখন মাটির মধ্যে ঢুকে, ধরো আজকে বৃষ্টি হইলো, মাটিটা শুকনা, এখানে উপরে একটা তোমার পানি জমে গেল, পরে পানি খুব দ্রুত মাটির নিচে নিচে যাচ্ছে, এই যে তোমার গতিটা, এটাকে বলে ইনফিল্ট্রেশন রেট। তো দরকার নাই বাফারিং ক্যাপাসিটি। তোমার বাফারিং ক্যাপাসিটি তোমরা সারা জীবন ইন্টারমিডিয়েট এটাও পড়ে আসছো, যে যে কোনো জিনিসকে নিউট্রালাইজ করার ক্ষমতাকে বাফারিং ক্যাপাসিটি বলে। অ্যাসিডকে নিউট্রাল করা, ক্ষারকে নিউট্রাল করা। ক্লে, হিউমাস, পিএইচ এর সংজ্ঞা তো তোমরা জানোই। পিএইচ, এটা এত বেশি বলা হয়েছে পিএইচ, এটা নিয়ে কথা বলার কোনো মানে নাই। তোমার হাইড্রোজেন আয়ন মাটিতে কি কি ভাবে তোমার ইয়েতে থাকে, অ্যাক্টিভ ফর্ম কোনটা এবং পটেনশিয়াল ফর্ম কোনটা। ইলেকট্রিক কন্ডাক্টিভিটি ইসিটা খুব ইম্পর্টেন্ট। দেখো, আমরা মাটিতে লবণাক্ততা মাপার জন্য মানে লবণাক্ততা মাপার জন্য সরাসরি কোনো প্যারামিটার নেই। আমরা কি করি, মাটির ইলেকট্রিক কন্ডাক্টিভিটি মানে বিদ্যুৎ পরিবাহিতা মেপে তারপরে আমরা সেটা বলতে পারি যে এই মাটিটাতে কত পরিমাণ লবণ আছে। তো যদি ইলেকট্রিক কন্ডাক্টিভিটি বেশি হয় তখন তাকে বলি আমরা স্যালাইন সয়েল, আর যদি কম হয় তাকে বলি নন স্যালাইন সয়েল। ইলেকট্রিক কন্ডাক্টিভিটি হচ্ছে তোমার কোনো একটা মাটিতে তোমার, ধরো যে বিদ্যুৎ পরিবাহিতা বাড়বে যদি লবণ থাকে, তো ইসি বাড়বে কখন, তোমার যদি দেখো যে তুমি দেখো ডি, এটাকে আমরা বলি ডিএস পার মিটার বা মাইক্রো সিমেন্স পার এমএল। তোমরা একটু মনে রাখো, ডিএস ডেসি সিমেন্স পার মিটার, এটা কিন্তু আসে। ইসি কি, ইসির পরিমাপের লবণাক্ততা পরিমাপের এককের নাম কি, ডেসি সিমেন্স পার মিটার। হ্যাঁ, এটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা। তো এই জিনিসটা একটু শিখে রাখবা। আর সয়েল ওয়াটার টেনশনটা কিন্তু আসে, সয়েল ওয়াটার টেনশন মানে হচ্ছে মাটিতে পানি লেগে থাকা, এটা কত প্রেসারে তোমার থাকে, পানি তো বিভিন্ন ভাবে লেগে থাকে, অ্যাডহেশন, কোহেশন, সারফেস টেনশন। তো এখানে তোমার এই এটা তোমার একটা চার্ট আছে, আমি চার্টটা এখন হয়তো বা সামনে পড়তেছে না, এটা আমরা দেখবো। সিএসি ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি জানো তোমরা, যে মাটির মধ্যে তোমার আয়ন গুলো থাকে পজিটিভলি চার্জ, নেগেটিভলি চার্জ, আবার মূল রুমের মধ্যেও পজিটিভলি চার্জ, নেগেটিভলি চার্জ থাকে। তো তোমার এই যে তোমার পজিটিভলি চার্জ নিউট্রিয়েন্ট গুলো যখন নেগেটিভলি চার্জ আয়ন গুলাকে ইয়ে করে, তোমার রিপ্লেস করে যখন রুটের মধ্যে যায়, এই যে প্রক্রিয়াগুলোকে বলা হয় সিইসি ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি। তো এই জিনিসগুলো একটু পড়ে রাখবা। সয়েল কলয়েড, প্লাউ পেনটা তোমরা জানো মাটির নিচে যখন, মাটির উপরে যখন কন্টিনিউয়াস তোমার চাষাবাদ হয়, বিশেষ করে ধান খেতে, সেখানে তোমার চাষাবাদ হইতে হইতে ট্রাক্টরের ফলা বা লাঙলের ফলা তোমার দেখা যায় 4-5 ইঞ্চি পরে এখানে একটা শক্ত লেয়ার তৈরি হয়। এই শক্ত লেয়ার তৈরি হলে সেই শক্ত লেয়ারটাকে আমরা প্লাউ পেন বলি। শক্ত লেয়ারের সুবিধা আছে, অসুবিধা আছে। সুবিধা হচ্ছে আমরা ধান খেতে যখন পাডলিং করি মানে কাদাকরণ করি, পানিটা তো নিচের দিকে চলে যাইতো যদি নিচে একটা শক্ত লেয়ার না থাকতো। ধরো নিজের একটা প্লেটের মতো করে কাজ করে। আবার যদি তোমার, এটার একটা সমস্যাও আছে, তুমি যখন মনে করো হার্ড প্লাউপে নিয়ে হয়, তখন নিচের দিকে নিউট্রিয়েন্ট যায় না। তুমি সেখানে যদি ইন ফিউচারে যদি ধান না করে ভুট্টা বা অন্য কোনো লং রুটেড বা লম্বা শিকড়ের কোনো কিছু করতে চাও, তখন কিন্তু ওটা আর হবে না ভালো। যেমন ভুট্টা করবা ধান খেতে, তখন কিন্তু তোমার ওই মাটির প্লাউপেন ভেঙে শিকড় যাওয়া একটু টাফ হবে। ব্যালেন্স ইউজ অফ ফার্টিলাইজার, এগুলো খুব সহজ জিনিস। সুষম সার ব্যবহার, এগুলো এগুলো একটু দেখে নিতে হবে, এগুলো খুব আহামরি কিছু না, এগুলো আসে না এসেনশিয়াল নিউট্রিয়েন্ট। তোমার একটা নিউট্রিয়েন্ট সংজ্ঞাটা হচ্ছে নিউট্রিয়েন্টটা ইসেনশিয়াল কিনা, এই সংজ্ঞার ক্ষেত্রে 17টা নিউট্রিয়েন্টকে বলা হয়েছে ইসেনশিয়াল। কেন ইসেনশিয়াল বলা হয়, ইসেনশিয়াল এই কারণে বলা হয় ওই নিউট্রিয়েন্ট ছাড়া কোনো একটা গাছ তার লাইফ সাইকেল কমপ্লিট করতে পারবে না। অথবা এখানে দেখো তিনটা কথা লেখা আছে, প্লান্ট ক্যান নট কমপ্লিট ইটস লাইফ সাইকেল উইদাউট দ্য এলিমেন্ট, নো আদার এলিমেন্ট ক্যান পারফর্ম দ্য ফাংশন অফ দ্য এলিমেন্ট। মানে একটা নিউট্রিয়েন্ট, তুমি মনে করো এই 17টা নিউট্রিয়েন্টের বাইরে আরো নিউট্রিয়েন্ট আছে, যেটা হয়তো বা একটা নিউট্রিয়েন্ট না দিলে অন্য একটা নিউট্রিয়েন্টের মাধ্যমে ওটা কাজটা পূরণ হয়, কিন্তু এই নিউট্রিয়েন্ট লাগবেই। দ্য এলিমেন্ট ইজ ডাইরেক্টলি ইনভলভ ইন দ্য প্লান্ট নিউট্রিশন, গাছের একেবারে সরাসরি খাদ্যের সাথে সম্পর্কিত, এবং এটা এই জন্যই তোমার এটা ইম্পর্টেন্ট। তো এখানে সবচেয়ে তোমাকে একটা কথায় যদি বলা হয় হোয়াই দিস প্লান্ট নিউট্রিয়েন্ট আর কল্ড এজ ইসেনশিয়াল নিউট্রিয়েন্ট, তখন তুমি সংজ্ঞা লিখবা এ প্লান্ট ক্যান নট কমপ্লিট ইটস লাইফ সাইকেল উইদাউট দ্য এলিমেন্ট। এই এলিমেন্ট ছাড়া গাছ কোনোভাবেই তার জীবন বা সাইকেল কমপ্লিট করতে পারবে না।
আচ্ছা, টাইপস অফ বায়ো ফার্টিলাইজার, তোমরা বায়ো ফার্টিলাইজার জানো, বিভিন্ন রকম বায়ো ফার্টিলাইজার তোমার আমরা এখন ইউজ করি। বায়ো ফার্টিলাইজারের মধ্যে রাইজোবিয়াম ইনোকুলেন্ট আছে, অ্যাজোটোব্যাক্টেরিয়া ইনোকুলেন্ট আছে, সাইনোব্যাক্টেরিয়া আছে, অ্যাজোলা আছে, এরকম বিভিন্ন রকম বায়ো ফার্টিলাইজার আছে। নাম আসে, সাইন্টিফিক নেম আসে অনেক সময় বায়ো ফার্টিলাইজারের। বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন কি, বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশনে কোন ধরনের ফসল ইউজ করা হয়, তোমরা জানো লিগিউম জাতীয় ফসল ইউজ করা হয়, লিগিউম জাতীয় ফসলের নোডিউল থাকে, নোডিউল কিভাবে ফর্ম করে, তারপরে এই জিনিসগুলো আমাদের একটু জেনে রাখতে হবে। তো তোমার একটু জাস্ট কয়েকটা উদাহরণ শিখে রাখো যে কোনটা তোমার ইয়ে করে, এই কোনটা তোমার বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন করে। অ্যাজোলা বায়োফ্যাক্টরাইজেশন একটু জেনে রেখো। অর্গানিক ম্যাটার স্ট্যাটাস সম্বন্ধে তো তোমাকে অলরেডি বললাম যে বাংলাদেশে তবে বাংলাদেশে কিছু মাটিতে ব্যাপকভাবে অর্গানিক ম্যাটার আছে, যেটা তোমার নর্মালি 5% থাকার কথা, ওখানে 15 থেকে 20% বা আরো বেশি আছে। এটাকে বলা হয় পিট সয়েল। পিট সয়েলটা পাওয়া যায় গোপালগঞ্জে, খুলনা এই রিজিয়নে। মানে মাটিতে এত বেশি অর্গানিক ম্যাটার, ওই মাটিটা খুব নরম হয়, লুজ হয়, ওই মাটির বেয়ারিং ক্যাপাসিটি আবার লো। ওই মাটিটা তাহলে কি, মানে ওই মাটিটা কিন্তু খুবই ভালো। কিন্তু প্রবলেমটা হচ্ছে ওই মাটিতে তোমার, ওই মাটি তোমার বেয়ারিং ক্যাপাসিটি কম হওয়াতে ওই মাটিতে সরাসরি গাছ লাগানো যায় না, তবে ওটা সার হিসেবে ইউজ করা যায়। প্রবলেম হচ্ছে ওই, তোমরা দেখবা রাস্তার পাশে অনেকে গোবর শুকায় শুকায়, ওই শুকানো গোবরটা তোমার জ্বালানির কাজে ব্যবহার করে, মানে আগুন জ্বালায় চুলাতে রান্না করে। এখন প্রশ্ন হচ্ছে যে পিট সয়েলটা তোমার কি হয়, পিট সয়েলটাতে এত বেশি অর্গানিক ম্যাটার থাকে যে পিট সয়েলটা ওই গোবরের মতো রান্না করা যায়, মানে রান্না করা যায় বলতে ওটা দিয়ে আগুন ধরানো যায়। সো পিট সয়েলের এটা একটা ব্যবহার আর কি। মাইক্রোরাইজা কি সরাসরি শিখে রাখবা, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন বিথ ফান্ডে রুট অফ দ্য হায়ার প্ল্যান্ট। মিনারেলেশন, ইমোলেশন, কলোভিয়াম, এলোভিয়াম, এই সংজ্ঞাগুলো তোমরা শিখে রাখছো অলরেডি। এখানে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট হচ্ছে অ্যামোনিফিকেশন এর নাইট্রিফিকেশন। তোমাকে খুব সিম্পলি বলবে যে অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়। এবং অ্যামোনিয়া থেকে নাইট্রেট হওয়ার প্রক্রিয়াকে বলা হয় নাইট্রিফিকেশন। নাইট্রেট থেকে নাইট্রোজেন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ডিনাইট্রিফিকেশন। আর অ্যামোনিফিকেশন মানে অ্যামোনিয়া থেকে নাইট্রেট হওয়ার প্রক্রিয়া। জাস্ট সিম্পলি সংজ্ঞাটা, সূত্রটা শিখে রাখবা। তোমাকে যদি 1 নাম্বার বা 2 নাম্বার প্রশ্ন আসে যে অ্যামোনিফিকেশনের সূত্র লেখো, তখন তোমাকে লিখতে হবে NH3 থেকে তোমার NO3 হওয়ার প্রক্রিয়াটা। আবার যদি বলে নাইট্রিফিকেশনের সূত্র লেখা বা ডিনাইট্রিফিকেশনের সূত্র লেখা, তাহলে তোমাদের এখানে আসতেই পারে। কার্বন নাইট্রোজেন রেশিও, কার্বন নাইট্রোজেন রেশিও হচ্ছে যে তোমার কোনো একটা জমিতে কার্বন এবং নাইট্রোজেনের তোমার রেশিওটা কত পার্সেন্ট, এটা খুব সহজভাবে লেখা আছে। এই রেশিওটা বেশি হলে কি সুবিধা, কম হলে কি সুবিধা, খাঁটি বাংলায় লেখা আছে, তোমরা পড়ে দেখবা। যদি না বোঝো আমরা নেক্সট ক্লাসে ওটা নিয়ে আবার আলোচনা করবো। দরকার নেই। আচ্ছা, এই জিনিসটা আসে, সূত্রটা আসে সয়েল ফর্মিং ফ্যাক্টর। তোমরা জানো এটাকে অনেক ক্ষেত্রে জেনিস ইকুয়েশন বলা হয়। যেমন কি কি উম, তোমার কি কি প্রক্রিয়ায় একটা মাটিতে তোমার সয়েল ফরমেশন হয়। তো সয়েল ফরমেশন হওয়ার জন্য কি কি ফ্যাক্টর দায়ী, তোমরা জানো ফ্যাক্টর গুলাকে তোমার আমরা যদি আলাদা করে ক্লাসিফিকেশন করি, তো তোমার দেখা যায় যে এনভায়রনমেন্টাল ক্লাইমেট, অর্গানিজমস এন্ড ভেজিটেশন, রিলিফ এন্ড টপোগ্রাফি, প্যারেন্ট মেটেরিয়াল, টাইম, আর এটা হচ্ছে বায়োলজিক্যাল ইন্টারফারেন্স, যেটা এখানে বাদ পড়ছে। তোমরা জানো যে কোনো একটা মাটি, মানে একটা পাথর আছে, রক আছে, পাহাড়ের উপরে পাথর আছে, এই পাথরের মধ্যে আস্তে আস্তে কিভাবে মাটি হবে। তো উপর থেকে যখন তোমার তাপ পড়বে, সূর্য পড়বে, আলো পড়বে, লাইট পড়বে, টেম্পারেচার হবে, সেই যে বিষয়টাকে, এটাকে বলা হয় এনভায়রনমেন্টাল ক্লাইমেট। আর তারপরে এখানে যদি তোমার একটা পাখি এসে বসে, একটা পোকা এসে বসে, একটা মাইক্রো অর্গানিজম বসে, তখন এটাকে বলে অর্গানিজমস এন্ড ভেজিটেশন। এখানে একটা পাখি এসে তোমার যদি টয়লেট করে, তাহলে পাখির টয়লেটের মধ্যে একটা বীজ থাকতে পারে, গাছের বীজ। ওই গাছের বীজটা আবার ওখানে গজাবে, শিকড় হবে। সো অর্গানিজম এন্ড ভেজিটেশনটা তোমরা বুঝতে পারছো। রিলিফ এন্ড টপোগ্রাফি, তোমার এটা যদি তোমার মানে যদি ঢালু হয় তাহলে তোমার এটা একরকম হবে, আবার যদি সমতল হয় তাহলে একরকম হবে। প্যারেন্ট মেটেরিয়াল, কোন একটা ইয়ার মানে প্যারেন্ট মেটেরিয়াল যদি লুজ হয় তাহলে একরকম সয়েল ফর্মেশন, আবার প্যারেন্ট মেটেরিয়াল যদি শক্ত হয় তাহলে একরকম প্যারেন্ট ইয়ে হবে। টাইমটা একটা ফ্যাক্টর, তোমার কত হাজার বছর, সয়েলের ক্ষেত্রে কয়েক লক্ষ বছর মিলে একটা সয়েল তোমার ডেভেলপ করে। তো লক্ষ বছর, মিলিয়ন্স অফ ইয়ার্স মিলে দেখা যায় 1 ইঞ্চি 2 ইঞ্চি সয়েল হয়। এই হচ্ছে তোমার ইয়ে। তো তোমার এই জিনিসটা তোমার দেখে রাখো, সয়েল ফর্মিং ফ্যাক্টরসটা তোমাদের এখানে আসে, অনেক সময় আসে। ইভেন না জানলেও সয়েল ফর্মিং ফ্যাক্টরস তোমার ভাইভাতেও আসে যদি তোমার রিটেনে না আসে। সয়েল ওয়াটার, আমি তোমাদের একটু আগে বলছিলাম যে সয়েল ওয়াটার টেনশনটা তোমার একটু জেনে রাখতে হবে, যে কোন পানিটা গাছ খায়। সব পানি কিন্তু গাছ খাইতে পারে না। তুমি এই যে এখন তোমার মনে করো কোনো একটা দেখবা পানিতে ডুবে রয়েছে গাছ, মানে পানিতে ডুবে রয়েছে, সেই ডুবন্ত গাছ কি মাটি থেকে সব পানি খাইতে পারবে? না, পারবে না। গাছের মানে মাটির মধ্যে সাধারণত তোমার কেপিলারি ওয়াটার যেটা থাকে, সেই কেপিলারি ওয়াটারটাকেই
গাছ তোমার খাইতে পারে। তো তো এখানে পানিরও কিছু ক্লাসিফিকেশন আছে। হাইগ্রোস্কোপিক ওয়াটার, ওয়াটার হেল্প টাইটলি টু দ্য সারফেস অফ দ্য সয়েল পার্টিকেল বাই অ্যাডজর্পশন ফোর্স। অ্যাডজর্পশন এন্ড অ্যাবজর্পশন এই শব্দটা যেটা শিখে রাখো। ক্যাপিলারি ওয়াটার কোথায় থাকে, এটা তোমার খুব সহজ জিনিস, এটা একটু দেখে রাখবা। ফিল্ড ক্যাপাসিটি তোমার কোনটাতে, এই যে এই জিনিসটা দেখতে রাখতে হবে, এই যে সয়েল ওয়াটার কনস্ট্যান্ট, বার কত কত বারে তোমার স্যাচুরেশনে। তো তোমার যখন একটা মাটিতে তোমার পানি ফুল থাকে তখন তো ওখানে কোনো প্রেসার থাকে না, পানি টানার দিকে কোনো আগ্রহ থাকে না, তখন এটা 0 বার। আর ফিল্ড ক্যাপাসিটিতে যখন থাকে 0.33 বার। আহ, তারপর উইল্টিং পয়েন্ট হচ্ছে যে তাপমাত্রা একটা গাছ যে যখন যখন গাছ তোমার ঢলে পড়ে সেখানে কত বারে তোমার এই থাকে, হাইগ্রোস্কোপিক, এয়ার ড্রাই, ওভার ড্রাই। তো এই যে এই জিনিসটা কিন্তু আসে, তোমরা এই সয়েল ওয়াটার কনস্ট্যান্ট কিন্তু অবশ্যই 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 দেখে রাখবা। ওকে। সয়েল কালার থেকে কখনোই কোনো প্রশ্ন আসে না, জানার কোনো দরকার নেই। তবে হিউ ভেলো ক্রোমা কি একটু জেনে রাখবা, কারণ আমরা সয়েল কালার চার্টের মধ্যে এই জিনিসটা আমরা একটু দেখে রাখি। তো তোমার একটু জিনিস তোমার বলি, মাটিতে তোমার পানি বিভিন্ন রকম ভাবে ঢুকে। পানি যখন ঢুকে তখন এই ঢোকার প্রক্রিয়াটা বিভিন্ন রকম হয়। সংজ্ঞাটা তোমাদের বলে দিই, ইনফিল্ট্রেশন। যখন একটা মাটি, এটা ধরো মাটি উপর থেকে পানি, বৃষ্টি পানি পড়লো, তখন উপরে বৃষ্টি পানিটা ভিতরে তোমার আস্তে আস্তে উপর থেকে এসে মাটিতে এসে পানিটা ভিতরের দিকে ঢুকলো, এটাকে বলা হয় ইনফিল্ট্রেশন, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড এন্ট্রি। পার্কুলেশন মানে কি, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মুভমেন্ট অফ ওয়াটার উইদিন দ্য সয়েল নিয়ার স্যাচুরেটেড, সয়েলের মধ্যে যেটা তোমার আস্তে 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 ভিতরে দিকে, সেটা হলো পার্কুলেশন। রান অফটা কি, রান অফ হচ্ছে এটা মনে করো সয়েল সারফেস, মাটির উপর দিয়ে পানি গড়ায়। তোমার দেখো সমুদ্র সৈকতে মাটির উপর দিয়ে পানি গড়া যায়, বা তুমি একটা মাটির উপরে একটু এক বালতি পানি ছেড়ে দিলা এমনি করে গড়ায় গড়ায় গেল, দ্যাট ইজ কল্ড রান অফ। আর সিপেজ মানে মাটির, এটা মাটির ভিতরে অনেক লেয়ার থাকে, আস্তে আস্তে চুয়ে 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 ঝর্ণার পানি দেখবা চুয়ে 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 পড়ে, এটাকে বলা হয় সিপেজ। আর লিচিং মানে নিউট্রিয়েন্ট রিচ ওয়াটার, এটা যদি তোমার ডাউনওয়ার্ড মুভমেন্ট হয় তখন তাকে বলা হয় লিচিং। ওই কয়টা সংজ্ঞা একটু শিখে রাখো, ইনফিল্ট্রেশন কি, পার্কুলেশন কি, রান অফ কি, সিপেজ কি, লিচিং। সয়েল সার্ভে নিয়ে প্রশ্ন হয় না সাধারণত। রকস এন্ড মিনারেলস এর মধ্যে তোমার একটা জিনিস আসে যে কোনটা কি রক, হ্যাঁ এটা তোমরা একটু দেখে রাখবে। এটা হ্যাঁ এটা কিন্তু অবশ্যই আসে অনেক সময়, যে মার্বেল পাথর এটা কি ইগনিয়াস রক নাকি সেডিমেন্টারি রক, কোনটা কি রক, এটার কিন্তু তোমার এখানে উদাহরণগুলো আছে। তোমার দেখো, এই যে তোমার গ্যাব্রো, ডলোমাইট, গ্রানাইট। গ্রানাইট হচ্ছে ইগনিয়াস রক, মানে আগ্নেয় শিলা। তোমরা জানো শিলার নানান রকম ক্লাসিফিকেশন আছে। আগ্নেয় শিলা মানে যেটা তোমার অগ্নুৎপাতের ফলে যে লাভা বা ম্যাগমা আসে, সেই ম্যাগমাটা একসময় গলিত ম্যাগমা বা লাভা একসময় শক্ত হয়ে এটা ইগনিয়াস রকে পরিণত হয়, মানে এটা রকে পরিণত হয়, সেটাকে বলা হয় ইগনিয়াস রক। আর সেডিমেন্টারি রক তো তোমরা জানো যে তোমার ওই মাটি থেকে যে সেডিমেন্টেশন যেটা হয় সেখান থেকে যেটা হয়। আর মেটামরফরিক হচ্ছে রূপান্তরিত শিলা। এই কোনটার উদাহরণগুলো এখানে সবচেয়ে বেশি হচ্ছে, উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। সেডিমেন্টারি রক, মেটামরফিক রক কিভাবে হয়, মেটামরফিক রক। এই যে এইখানে তোমার এই উদাহরণগুলো একটু দেখে রাখবা, এখানে মার্বেল কিভাবে হয়, কোত্থেকে আসে। আহ, আচ্ছা, আমরা তখন বললাম যে মিনারেল কতটুকু দরকার, কিভাবে দরকার। এই মিনারেলটা একটু আমরা এটা পড়তে যাব এখন, একটু দাঁড়াও, আমরা এখানে এটা দরকার নাই, এগুলো একটু একটু করে দেখে রাখো। এগুলো আগে একটু বইতে একটু বেশি ছিল। বেশি ছিল এই অর্থে যে তোমার অনেক সময় ডিটেল আসতো, কিংবা এখান থেকে ভিতর থেকে ছোট ছোট কোশ্চেন করতো। তো এত বেশি দরকার নাই, যদি তোমরা ডিটেল পড়তে চাও তখন তোমরা পড়ো। তবে আপাতত এখান থেকে মোটামুটি এই জিনিসগুলা যে কোয়ার্সটা কি তোমার ইয়ের তোমার মেটামরফিক নাকি পাললিক শিলা নাকি তোমার আগ্নেয় শিলা, বাংলায় অনেক সময় প্রশ্ন হয়। তো তোমরা ইংরেজিতে শেখার পাশাপাশি বাংলাতেও শিখে রাখবা। আমরা সয়েলের মিনারেল গুলার স্ট্রাকচার আমরা পড়ছি, সয়েল মিনারেল কিন্তু এক একটা স্ট্রাকচার আছে, তোমরা হয়তো বা সয়েল সায়েন্সে পড়ছো, একটু মনে করার চেষ্টা করো। কোন কোন মিনারেল স্ট্রাকচারের মধ্যে পানি ঢুকে, মানে ইজিলি পানি অ্যাবজর্পশন হয়, সেটা সেটার স্ট্রাকচার একরকম, কোনটায় পানি ঢুকে না, কোনটা 2:1 টাইপ, কোনটা 2:1 টাইপ, কোনটা 1:1 টাইপ, কায়োলিনাইট, মাস্কোভাইট, কোনটা কি, এই জিনিসটা তোমার আসে অনেক সময়, তো একটু দেখে রাখবে। আর আমরা সয়েলের বিভিন্ন কিছু আমরা বিভিন্ন ভাবে, যেমন জেলডাল প্রসেসে আমরা নাইট্রোজেন মাপি, অর্গানিক কার্বন মাপি একটা হোয়াইট অক্সিডেশন মেথডে, হেভি মেটাল মাপি AAS। এটা তোমাদের অবশ্যই জানা লাগবে যে সয়েলের কোনটা কিভাবে মাপা হয়, সিইসি কিভাবে মাপা হয়, সয়েল ওয়াটার কিভাবে মাপা হয়, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি কিভাবে মাপা হয়, কোন মেশিন দিয়ে কি মাপা হয়, এই কয়েকটা জিনিস একটু তোমার একটা প্র্যাকটিক্যাল জিনিস থেকে পড়ে রাখবা। মিনারেল কি, রক্স কি, নাইট্রিফিকেশন কি, এগুলো অলরেডি কথা হয়েছে, এগুলো কথা হয়েছে। এগুলা কিছু ছোট ছোট সংজ্ঞা আছে। সয়েল সায়েন্স থেকে তোমার কিছু অ্যাব্রিভিয়েশন অনেক সময় আসে। ISSS কি, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ সয়েল সায়েন্স। ইউএসডি কি, ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। SRDI কি,
এসআরআই কি, গুড এগ্রিকালচার প্র্যাকটিস কি, কোনটা কি, সংজ্ঞা কি আছে। তো উম, এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না। সয়েল ক্যাটায়ন কোনটা, ক্যাটায়ন অ্যানায়ন আছে, সয়েল আয়ন গুলো একটু দেখে রাখবা। এগুলা খুব একেবারে টু দা পয়েন্টে তোমার এগুলা অ্যান্সার, হ্যাঁ। এগুলা তো দেখার দরকার নাই, এগুলা দেখার দরকার নাই। সয়েল টেস্ট একটু করে পড়ে যাইলেই হবে এগুলা, হ্যাঁ। আচ্ছা, একটা নতুন জিনিস তোমাদের, এটা অনেকে হয়তো বা জানো, এটা তোমার বায়োচোরটা কি। বায়োচোর হচ্ছে কোনো একটা তোমার এই ইয়েকে তোমরা, আমরা যে আগুন দিয়ে তোমার যখন ধরো লাকড়ি, তোমরা যখন বারবিকিউ করো বা ই করো, লাকড়ির চুলার মধ্যে আমরা যখন রান্না করি তখন একটা কয়লা তৈরি হয় না? তো এটাও তোমার, এটা এই কয়লাটাও নিউট্রিয়েন্ট আছে কিছু, এটার মধ্যে পটাশিয়াম থাকে। কিন্তু আমরা যদি এইটাকে আগুন দিয়ে না পুড়ে একটা উত্তপ্ত তাপ দিয়ে পুড়াই, হ্যাঁ, মনে করো কি বলবো, ধরো একটা বড় একটা মোটা একটা পাইপ, হ্যাঁ, যেরকম একটা পাইপ, এর মধ্যে আর একটা চিকন পাইপ, চিকন পাইপটার ভিতরে তোমার আছে, এই চিকন পাইপের ভিতরে তোমার কিছু আমি লাকড়ি রাখলাম, আর এই যে মোটা পাইপটা, চিকন পাইপটা দেওয়ার পর মোটা পাইপের চারপাশ দিয়ে আগুন দিলাম, প্রচন্ড রকম উত্তপ্ত করলাম বদ্ধ অবস্থায়। তাহলে উত্তপ্ত করলে ভিতরে যেটা তোমার পুড়ে যাবে, পুড়ে যে ছাইটা হবে, দ্যাট ইজ কল্ড বায়োচর। বায়োচর হচ্ছে এমন একটা সার যেটা সয়েলের স্ট্রাকচার ডেভেলপ করে, সয়েলে মাইক্রো অর্গানিজম বাড়াইতে সহায়তা করে, সয়েলের অর্গানিক ম্যাটার বাড়াইতে সহায়তা করে। বায়োচর একটা নিউট্রিয়েন্ট হিসেবে ব্যাপক মানে ইফেক্টিভ একটা জিনিস। বায়োচরটা কি? বায়োচরের সংজ্ঞাটা হচ্ছে এরকম: যদি কোনো কাঠকে বা কোনো মানে এগ্রিকালচারাল ওয়েস্টকে তোমার মানে 400 থেকে 500 ডিগ্রি তাপমাত্রায় তোমার এটাকে মানে কি অবস্থায়, অক্সিজেনের অনুপস্থিতিতে, মানে যদি মনে করো বদ্ধ অবস্থায় উত্তপ্ত করা হয়, তাহলে যে ছাইটা উৎপন্ন হয়, দ্যাট ইজ কল্ড বায়োচর। এটাকে বলা হয় পাইরোলাইসিস প্রক্রিয়া। তো দেখো বায়োচরের সংজ্ঞাটা কি আছে: বায়োচর ইজ এ চারকোল লাইক সাবস্টেন্স দ্যাটস মেড বাই বার্নিং অর্গানিক ম্যাটেরিয়াল, দ্যাট মিনস এটা কাঠখড়কে পুড়ে, ফ্রম এগ্রিকালচারাল এন্ড ফরেস্ট্রি ওয়াস্টস ইন এ কন্ট্রোলড প্রসেস কল্ড পাইরোলাইসিস। পাইরোলাইসিস এমন একটা প্রক্রিয়া যেটা হচ্ছে যে বদ্ধ প্রক্রিয়ায়, যেখানে আগুন লাগায় তোমার এটাকে করা হয়, ছাই তৈরি করা হয়। সো বায়োচরটা একটু শিখে রাখবা, বায়োচর সম্বন্ধে একটু বেসিক ধারণা রাখবা, হ্যাঁ। বায়োচরের অ্যাডভান্টেজটা কি, বায়োচরের আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। আমরা পিট সয়েল নিয়ে কথা বলছি, স্যালাইন সয়েল নিয়ে কথা বলতেছি, বাংলাদেশে কতটুকু স্যালাইন সয়েল, স্যালাইন সয়েলের মিটিগেশন কি, এটা তোমাদেরকে স্যালাইন নিয়ে অনেকবার কথা হয়েছে আর আগে ইকোনমিতে। ওই জিনিসগুলাই, স্যালাইন সয়েলে তোমার ইসি কত থাকে, পিএইচ কত থাকে, এই জিনিসগুলো একটু জেনে রাখতে হবে। এই যেটা নিয়ে এগুলো দেখে রাখবা, এই যেটা লিস্ট গুলো দেখে রাখবা। অনেক সময় আসে যে এত নাম্বার এই যেটা কত, কত নাম্বার, বা 13 নাম্বার এই যেটা কোথায়, কোন কোন কোথায় অবস্থিত, বা 22 নাম্বার এই যেটা কোথায় অবস্থিত, বা পাহাড়ি মাটিটা কত নাম্বার এই যেটা পড়ছে, এই জিনিসটা তুমি একটু দেখে রাখবা। এইবার হচ্ছে সবচেয়ে আসল জিনিস, যেটা তোমার আমরা এতক্ষণ ধরে বারবারই বলতেছিলাম, যে কোন নিউট্রিয়েন্টের কি ডেফিসিয়েন্সি, ওই নিউট্রিয়েন্টের ফর্ম কি, অ্যাভেলেবল ফর্ম কি। দেখো নাইট্রোজেনের অ্যাভেলেবল ফর্ম হচ্ছে তোমার অ্যামোনিয়া আর নাইট্রেট। তো তোমার এই জিনিসটা আসবেই, এটা তো তোমার দেখে রাখতে হবে, অ্যামোনিয়া আর নাইট্রেট। ডেফিসিয়েন্সি কোথায় হয়, কোনটা ওল্ডার লিপসে হয়, কোনটা ইয়াঙ্গার লিপসে হয়, তোমার কোনটার কারণে কি হয়, এই জিনিসটা একটু দেখে রাখলে এখান থেকে, এই এই শুধুমাত্র এই ছকটা থেকে তোমার 2-3 নাম্বার কমন পড়ে যে কোনো পরীক্ষায়। তাহলে তুমি কেন এই ছকটা মিস করবা? কারণ নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি সিমটম এটা তোমার আসেই, এটা এগ্রি কেমিস্ট্রিতে আছে, এটা বায়োকেমিস্ট্রিতে আছে, এটা সয়েল সায়েন্সে আছে। নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি সিমটমটা কিন্তু সব জায়গাতেই আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ইয়ে, কোন ডেফিসিয়েন্সি, সালফার, নাইট্রোজেন, জিঙ্ক, এক একটার কারণে এক এক রকম ইয়ে হয়। একটা উপরের দিকে হয় পাতায়, আবার একটা ইয়াঙ্গার লিফে হয়, একটা ওল্ডার লিফে হয়। এই জিনিসগুলো একটু দেখে রাখতে হবে। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাসে সয়েল সায়েন্সের পড়া। এগুলোর নিচে কিছু এমসিকিউ আছে, খুব বেশি দরকার নাই, কারণ এখন আর এমসিকিউ কোশ্চেন হয় না। এখন কোশ্চেন হয় তোমার সব ইয়ে কোশ্চেন, তোমার কি বলে, এখন কোশ্চেন হয় তোমার 1 নাম্বারে কোশ্চেন, তোমাকে শিখে রাখতে হবে। এমসিকিউতে তো তোমার না শিখলেও যদি একটু ভাষা ভাষা জ্ঞান থাকতো, তোমরা কিন্তু ওইখান থেকে ধরে নিয়ে এসে মানে একটু মনে করে লিখতে পারতাম। সো এইটা ছিল আজকে আমাদের সয়েল সায়েন্স ক্লাস। কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ। আমি আজকে একটু দ্রুত ক্লাস নিছি, কারণ হচ্ছে যে সয়েল সায়েন্সের যে টার্মগুলো আছে, সব তো আমি তোমাদেরকে ধরে ধরে পড়াইতে পারবো না। আমি সয়েল সায়েন্টিস্ট, এসআরডিআই তে চাকরি করি। সয়েল নিয়ে আমাকে যে কোনো প্রশ্ন যে কোনো সময় যে কোনো মুহূর্তে এখন তোমরা করতে পারো, আমি তোমাদের অ্যান্সার দিতে পারবো। সো প্লিজ। স্যার ক্যালকেরিয়াস সয়েলটা নিয়ে যদি একটু বলতেন।
ক্যালকেরিয়াস, বিশেষ করে যে সয়েল গুলোতে তোমার ইয়ে থাকে, ক্যালসিয়াম বেশি থাকে, হ্যাঁ, এবং পিএইচ, সেই সয়েলের পিএইচটা বেশি, হ্যাঁ, সেই সয়েলটাকে বলা হয় ক্যালকেরিয়াস সয়েল। যেমন ধরো যে বাংলাদেশের ফরিদপুর অঞ্চলে তোমার মাটিতে পিএইচ হচ্ছে 8 বা বেশি, মানে এই মাটিটা হচ্ছে এক কথায় ক্যালকেরিয়াস সয়েলটা আবার অ্যালকালাইন সয়েলও হয়। তো ক্যালসিয়াম বেশি থাকার কারণে ওখানে তোমার পজিটিভ আয়ন বেশি থাকার কারণে ওটা তোমার ক্যালকেরিয়াস সয়েল। রাজশাহী অঞ্চলের মাটি থেকে মাটি ক্যালকেরিয়াস, ফরিদপুরে আছে ক্যালকেরিয়াস সয়েল, গ্যাঞ্জেস ফ্লাড প্লেন যেটাকে বলা হয়। জি স্যার, বুঝতে পারছি। কিছু বলো, তুমি না বললে আমি বলবো। আজগর আছো? জি স্যার। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। আজগর চলে আছে আছে জি অ্যাসিড স্যার, আছে সালফেট স্যার। সয়েল কি? অ্যাসিড সালফেট সয়েল স্যার, বলতে পারছি না স্যার এখন। স্যার কেউ বলতে পারো, অন্য কেউ? তোমাকে যদি বলে বাংলাদেশের দুইটা প্রবলেম সয়েলের নাম বলো, তখন তুমি বলবা পিট সয়েল, এটা কিন্তু একটা প্রবলেম সয়েল। অ্যাসিড সালফেট সয়েল এটা প্রবলেম সয়েল। স্যালাইন সয়েল এটা প্রবলেম সয়েল। ওয়াটারলক সয়েল বা সাবমার্স সয়েল, যেমন হাওর অঞ্চলের মাটিটা সাবমার্স সয়েল। তারপরে স্যালাইন সয়েল, এটা হচ্ছে দক্ষিণাঞ্চলের মাটি, এটা একটা প্রবলেম সয়েল। তারপরে হচ্ছে পিট সয়েলটাও সামটাইমস প্রবলেমেটিক। এখন অ্যাসিড সালফেট সয়েলটাও প্রবলেমেটিক। অ্যাসিড সালফেট সয়েলটা কোথায় আছে বাংলাদেশে? ধরো যে আমরা যখন বলি মাটি তোমার কিন্তু এক দুই দিনে হয় না, কয়েকশো বছর, কয়েক হাজার বছরে তোমারই হয়। তো তোমার দেখো সুন্দরবনে তুমি যে গাছগুলা দেখতেছো, যে তোমার সুন্দরবনে যারা গেছো বা পটুয়াখালী কলাপাড়া বা এই যে অঞ্চলে যারা থাকো বা দেখছো, যে ম্যানগ্রোভ ফরেস্ট আছে, এটা ধরো এক সময় এটার উপরে তোমার মাটি পড়ে পড়ে বা তোমার পলি পড়ে 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 এই গাছগুলো তোমার মাটির নিচে চাপা পড়ে গেল। 300 400 500 বছর পরে তোমার উপরে তো মাটি হয়ে গেল, নিচে তোমার ওই যে ইয়েগুলো ওগুলা তোমার কিন্তু আধা পচা অবস্থায় থাকবে। মনে করো না যে তোমার খুব দ্রুতই পচে যায়, এই গাছগুলো পচতে অনেক বছর লাগে, প্রায় কয়েক হাজার কয়েক লক্ষ বছর লেগে যায়। তো তোমার এখন যদি আমি তোমার মাটির নিচে খুঁড়ে 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 যাই, 2 3 মিটার পরে, 1 2 মিটারের মধ্যেই তোমার যায় দেখবো তোমার গাছের ডাল আসবে, গাছের শিকড় বাকড় এগুলো আসবে। এই যে তোমার মাটিটা, এই মাটিটাতে তোমার সালফার খুব বেশি থাকে, গন্ধকের পরিমাণ বেশি থাকে। এই মাটিটাকে বলা হয় এসিড সালফেট সয়েল। বাংলাদেশে দুই জায়গায়, মূলত সুন্দরবনের কাছাকাছি অঞ্চলগুলাতে, খুলনাতে এবং কক্সবাজারের পেকুয়াতে, চকরিয়াতে বা পেকুয়াতে এই মাটিটা পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড এসিড সালফেট সয়েল। তাহলে এসিড সালফেট সয়েল হচ্ছে যে ম্যানগ্রোভ রিজিয়নের, যেখানে তোমার অনেক দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে থাকায় কোনো একটা ম্যানগ্রোভ ফরেস্ট, সেটা দীর্ঘদিন চাপা পড়ে থাকার কারণে সেই মাটিটা তোমার ইয়ে হয়ে গেছে, অর্গানিক সয়েল, অর্গানিক হয়ে গেছে, এবং মাটির নিচে পার্শিয়ালি ডিকম্পোজ অর্গানিক ম্যাটার পাওয়া যায়, এবং সেই মাটিতে সালফারের উপস্থিতি বেশি, দ্যাট ইজ কল্ড এসিড সালফেট সয়েল। এরকম ছোট ছোট সংজ্ঞাগুলো দেখে রাখতে হবে। তোমরা এই বইটা পড়ো। আমরা নেক্সট ক্লাসটা কালকে বা পরশু করবো। আমি তোমাদেরকে সরি আজকে বলতে পারছি না, কালকে তো বৃহস্পতিবার, সম্ভাবনা আছে কালকে ক্লাস করার। আমরা একটু এই সপ্তাহে 2টা ক্লাস করব, প্লিজ তোমরা আমাকে হেল্প করবা। আর তোমরা একটু পড়তে থাকো, আগাইতে থাকো। সয়েল সায়েন্স মোটামুটি আজকে এতটুকুই। তোমাদের যে কোশ্চেন গুলো আছে এগ্রি কেরিয়ার বইটা দেখো। আজকে কিন্তু এটা শীট দিব না, আমি কিন্তু তোমাদের বলছি এগ্রি কেরিয়ার বইয়ের কোনো কপি আমি তোমাদেরকে দিব না। এটা কিন্তু যেটা পড়াইছে এগ্রি কেরিয়ার বই, হ্যাঁ। তোমরা সয়েল সায়েন্স তোমাদের কাছে যেটা আছে, আবার আমার ভিডিওটা দেখে দেখে তোমরা একটু আর একটু নোট করো, এই সংজ্ঞাগুলো শিখো। আমরা সয়েল সায়েন্স এগ্রোনমির একটা পরীক্ষা কিছুটা নিছি। আমরা এই 2টা ক্লাস শেষে হতে পারে শনিবারে তোমাদের সয়েল সায়েন্স এবং এগ্রোনমি মিলে একটা পরীক্ষাও হতে পারে। যদি হয় আমরা শর্টলি একটা পরীক্ষা নিয়ে নিব, এবং এটা তোমাদের দরকার আছে। সো আজকে আমি তোমাদের সাথে অনেকক্ষণ, আজকে খুব শর্ট ক্লাস বাট আমি ইফেক্টিভ ক্লাস নিয়েছি আশা করি। আমি তোমার আজকের পরে নেক্সট ক্লাসটা কালকে নোটিস করব, কখন হবে, কখন কিভাবে হবে। তোমরা সয়েল সায়েন্স পড়ে আসবে এবং সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে? আচ্ছা স্যার। সবাই ভালো থাকবে। আজকে আমরা বিদায় নিই। তবে অবশ্যই সয়েল সায়েন্স পড়ে তোমাদেরকে কিন্তু কথা বলতে হবে, না পড়ে কথা বললে হবে না, কিচ্ছু বুঝবে না। আমি যেগুলো জিজ্ঞেস করছি ছোট ছোট অনেক কিছু আছে, সেগুলো তোমাদেরকে পড়লেই বুঝতে পারবে, এবং ওই ক্রাইসিস গুলো আমরা পরের ক্লাসে সলভ করব। যদি না পড়ো তাহলে ক্রাইসিস সলভ হবে না, এবং কোনোদিনই ওই প্রশ্নের উত্তর আর পাবে না। সো সবাই ভালো থাকো। আমরা আজকে মোটামুটি, আজকে এটা লং ছোট্ট ক্লাস কিন্তু পুরো একটা সাবজেক্ট শেষ করার মতো, এই আর কি। আর আগে তোমরা কোশ্চেন গুলা দেখে নিবা, ভালো করে কোশ্চেন দেখে নিলে সহজ হবে তোমাদের পড়াশোনা। ঠিক আছে? সবাই ভালো থাকবে।
কালকে ইনশাল্লাহ আমরা কথা বলবো।